প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনে আলোচিত খবরগুলো সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তিনি প্রেসিডিয়াম সদস্য যুবলীগ এবং সাবেক সংসদ সদস্য, এবং রয়েছেন জনাব জাহিদুল হাসান পিন্টু, তিনি সম্পাদক ডিবিসি নিউজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই এইভাবে যে জামায়াত নিষিদ্ধের কথা সাম্প্রতিক আমরা নতুন করে আবার শুনছি। সেই বিষয়টি নিয়ে আজকে নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ করা হবে বলে আজকে আমরা খবরে জানাচ্ছিলাম। সেই বিষয়টি নিয়ে আমরা একটা রিপোর্ট শুরুতে দেখে আসতে চাই। বছর দশেক আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারের তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দলকে শাস্তি দেওয়ার বিধান নেই এমন কথা উল্লেখ করে 10 বছরেও সেই বিচার আর শুরুই করেনি সরকার। বারবার প্রশ্ন করলেও সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন সংশ্লিষ্টরা। তবে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনার জেরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলের সভায় সিদ্ধান্ত হয় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের। সচিবালয়ে আইনমন্ত্রী জানান, নির্বাহী আদেশেই নিষিদ্ধ হবে জামাত ইসলামী। যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এদিকে জামাতের বিচার নিয়ে সক্রিয় ব্যক্তিদের অন্যতম শাহরিয়ার কবিরের অভিযোগ, আইনমন্ত্রীর কারণে দল হিসেবে জামাতের বিচার আটকে গেছে। ব্যারিস্টার শফিক আহমেদ যখন আইনমন্ত্রী ছিলেন তখন এই তদন্তটা হয়েছিল তার সময়, কিন্তু অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর এই কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে। ওকে যখন আমরা প্রথমে 2014 সালে নির্বাচনের পরেই আমরা তাকে প্রশ্ন করেছিলাম এটা এদের বিচারের, উনি বললেন যে আইনের একটা ক্ষুদ্র সংশোধন, ছোট সংশোধনী দরকার, যে সংগঠনের বিচার করলে তার শাস্তি কী হবে, সংগঠনকে তো আমি ফাঁসি দিতে পারবো না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবো না। তা আমরা বললাম যে কি এত তো ডিটেল আইনের মধ্যে থাকা দরকার নেই, বিচারকদের বিচার বুদ্ধির উপর আপনারা একটু আস্থা রাখুন। এদিকে জামাতকে নিষিদ্ধ চেয়ে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে আপিল বিভাগে, সেটি নিষ্পত্তিতেও সময় লাগবে বেশ কদিন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি কথা বলেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং বিএনপির সিনিয়র নেতারা। আমরা সেটিও একটু শুনে আসতে চাই। দেশের সর্বোচ্চ আদালতে এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা? পিন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার এই অনেক দিনের অভিজ্ঞতা সাংবাদিকতায়, আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করেন যে জামায়াতের এই ইস্যুটা এই মুহূর্তে বিএনপির মহাসচিব যিনি সবশেষ বললেন যে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে এই আলোচনাটা এখন, অন্যদিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন নির্বাহী আদেশে কিভাবে কোন প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করা যায় সে বিষয়টি নিয়ে কালকের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে। কিভাবে কি হতে যাচ্ছে এবং এই ইস্যুটা এখনই বা কেন? প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে, আইনমন্ত্রীর বক্তব্য শুনে যে নির্বাহী আদেশে যদি দেয়, আইনের মধ্য দিয়ে তো দিতে হবে, এমনি তো একটা সার্কুলার ইস্যু করলে বা গ্যাজেট ইস্যু করলে একটা আইনের ভিত্তিতেই আপনাকে আসতে হবে। বাংলাদেশে এরা, আর যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন জঙ্গি দল, শব্দটা জঙ্গি ব্যবহার করেছেন, তো যেটা মনে হচ্ছে সন্ত্রাস দমন আইন যেটা বাংলাদেশে বিদ্যমান, সন্ত্রাস দমন আইন
2009, এটা সংশোধন হয়েছে দুবার। সেই আইনে আপনার এই দলগুলোকে যদি সন্ত্রাসী হিসাবে আপনি চিহ্নিত করতে পারেন, তারা তফসিলভুক্ত করে সন্ত্রাসী বা সন্ত্রাসী সত্তা, মানে দলকে আপনি সন্ত্রাসী সত্তা আপনি তফসিলভুক্ত করবেন, করে আপনি তাকে নিষিদ্ধ করে দিতে পারেন। এই প্র্যাকটিসটা আছে, কারণ আপনি দেখবেন যে এই দেশে কিছু জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে। এই আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলাম, সর্বশেষ এই যে কি হিন্দাল সারিকিয়া কি আছে না, এগুলো আল্লাহর দল, এগুলো নিষিদ্ধ হয়েছে। এর আগে বিএনপির আমলে যে জঙ্গি দলগুলো নিষিদ্ধ হয়েছিল, জেএমবি, জেএমজেবি, সেটা হয়েছিল আপনার বিশেষ ক্ষমতা আইনে। বিশেষ ক্ষমতা আইনও আপনাকে এই সুযোগ দেওয়া আছে, ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করলে বা এই সন্ত্রাস সৃষ্টি করলে ধর্মকে ব্যবহার করে আপনি পারেন, সেই ক্ষমতা সরকারকে দেয়া আছে, নির্বাহী বিভাগ সেটা করতে পারে। তো আমার এটা হয়তো আইনগত খুব বেশি সমস্যা না, আপনি যখন তখনই করতে পারেন। না, সেটা করতে পারলে তাহলে যখন নিবন্ধন বাতিল হয় নির্বাচন কমিশনে, সেই সময় এই আলোচনাটা খুব জোরালো হয়েছিল এবং আমরা রিপোর্ট দেখেছিলাম, রিপোর্ট করেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি এরকম একটা কিছুও দেখব। সেই সময় কেন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়? এটা রাজনীতির একটা কৌশল। আওয়ামী লীগ কৌশল নিয়েছে, কখন করবে কখন করবে না। আওয়ামী লীগ একটু ডিলেমার মধ্যেও ছিল বলে আমার মনে হয়, কারণ এই যে দেখেন আইনমন্ত্রী বিভিন্ন সময় গত 12 বছরে কম করে হলো 1200 বার 12 রকম কথা বলছেন। এমনও বলছেন যে আগামী সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পরেই এই আইনটা পাশ হয়ে যাবে। কোন আইনটা? যেটা শাহরিয়ার কবিরের বক্তব্য শুনতেছিলেন না, যে সংগঠনের প্রথম তো আইনটা ছিল আপনার ব্যক্তির বিচার যুদ্ধাপরাধের, এরপরে সংগঠনের বিচার কথা বলা হলো, কিন্তু সংগঠনের শাস্তির বিষয়টা দেওয়া নাই। তখন আইনমন্ত্রী বলছিলেন যে আমরা শাস্তির বিষয়টা ইনক্লুড করে সংশোধন আনছি, ক্যাবিনেটে আসবে। ক্যাবিনেটে গত 12 বছরে আনে নাই। তো এই ডিলেমাটা ছিল যে কখন তাকে নিষিদ্ধ করবে। এইটা একটা হয়তো আওয়ামী লীগ চিন্তা করছে নানানভাবে, কিন্তু জামাতকে যে নিষিদ্ধ করতে হবে এটা তো একটা অনেকটা দেশের অনেক মানুষের দাবি ছিল একটা সময়। এখনকারটা হয়তো আমার ডাটা নাই বা রিসার্চ নাই, কিন্তু আপনি জামাতের নিষিদ্ধ করার পক্ষে যুদ্ধাপরাধীর দল, স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী দল, হ্যাঁ, সেই হিসাবে জামাতকে নিষিদ্ধ করার পক্ষে এদেশের অনেক মানুষ ছিল। কিন্তু গত 12 বছরে এই জায়গাটা জামাতের হয়তো সমর্থন বাড়ে নাই, তার 2-3% বা ম্যাক্সিমাম 5% সমর্থক হবে এই দেশে, কিন্তু জামাতের মিত্র তো বিএনপি রয়ে গেছে। ওই সময় দেখবেন জামাত আর বিএনপি এই একসাথে বসে নাই, আলাদা আলাদাই চলেছে, কারণ দূরত্ব তৈরি হয়েছিল চাপের মধ্যে। এই চাপটা আপনি দেখবেন এই 91 সালে যখন জামাত আর বিএনপি গাঁটছড়া বাঁধে, বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতায় আসে, 92 সালে যখন চাপ তৈরি হলো জাহানার ইমামের নেতৃত্বে, ব্যাপক চাপ তৈরি হয়েছে গণ আদালতের কারণে, বিএনপি কিন্তু গোলাম আজমকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। যে বিএনপির সঙ্গে জামাতের চুক্তি ছিল যে নাগরিকত্ব দিবে আর আপনার এই যে গোলাম আজমের নাগরিকত্ব দিবে, এই চুক্তি তো বিএনপির সাথে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো সেই চুক্তি ভেঙে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো জামাতের সঙ্গে। মানে আপনি চাপে পড়ে বিএনপি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। 96-এ তো আলাদা আলাদা ইলেকশন করলো, 2001-এ তারা আবার এক হলো। এই 2009-10-এর দিকেও কিন্তু এই চাপটা তৈরি হয়েছিল যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়। সেই চাপের মধ্যে যদি আপনি এটা করতেন, তখন দেশের মধ্যে বা এই ধরনের একটা দল, এটা কিন্তু আপনি 8-10টা জঙ্গি দলের মতো আপনি সরকার বললেও হবে না, এটার একটা কাঠামো আছে। জঙ্গি দলগুলো আপনার প্রকাশ্যে রাজনীতি করে নাই, তার কমিটি নাই ওই রকম। এটার তো আপনার এই ইউনিয়ন, ডিস্ট্রিক্ট সব জায়গায় কার্যক্রম আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ তাদের তো ভোট আছে। ধরেন কমিটিগুলো যদি হিসাব করেন, হাজার হাজার মানুষকে আপনি কি করবেন? এগুলি যখন নিষিদ্ধ করবেন, যখনই তারা পরিচয় দিবে আমি জামাত করি, অ্যারেস্ট হওয়ার কথা আইন অনুযায়ী, যদি নিষিদ্ধ হয়ে যায়। কারণ যখন নিষিদ্ধ হবে সরকার এইগুলির সমস্ত কিছু বাজেয়াপ্ত করতে পারবে। তা আমি যেটা বলছি, ওই মাঠটা তৈরি থাকা অবস্থায় করে নাই। এখন যে মাঠ আছে, মানুষ হয়তো জামাতকে বাতিল করলে খুশিই হবে, এটা যুদ্ধাপরাধীর দল, কিন্তু রাজনৈতিকভাবে যে প্রক্রিয়াটা যদি আপনি করে নিতেন, সারা দেশের মানুষের মধ্যে যদি একটা জাগরণ তৈরি করে করতেন, তাহলে আওয়ামী লীগের জন্য এই চ্যালেঞ্জটা ইজি হয়ে যেত। এখন সেটা আওয়ামী লীগকে একা ফেস করতে হবে, কারণ বিএনপি সরাসরি তার সঙ্গে। কারণ 3 দিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জাতীয় ঐক্য গড়তে জামাতের নাম উল্লেখ করে
আগে কিন্তু জামাতের নাম বলতেন না, বলতেন যে সবাই মিলে। এখন জামাত সহ এই জায়গায় যখন আপনি একটি দলকে নিষিদ্ধ করবেন এবং আরেকটি বড় দল তার পক্ষে থাকবে, সো নিষিদ্ধ হলে যেই সুবিধাটা বা যেই জাগরণটা হওয়ার কথা সেইটা খুব বেশি হবে বলে আমার মনে হয় না। কারণ হলো একটা সুবিধা হবে, আপনি আইনগত ভিত্তি পেয়ে যাবেন জামাতকে ধরার জন্য, বা এই যুদ্ধাপরাধীর দল বলেন, যুদ্ধাপরাধীর দল আর বলতে পারতেছেন না কারণ নিষিদ্ধ করতেছেন জঙ্গি দল হিসাবে। তারপরেও আপনার জামাতের অ্যাক্টিভিটিস থামানোর জন্য বা জামাতের লোকগুলোকে ধরার জন্য আপনি একটা আইনগত ভিত্তি পাইলেন, এটা একটা সুবিধা হবে যদি নিষিদ্ধ হয়। কোথাও না কোথাও কিন্তু শুরু করতে হবে, আইনটা দিয়ে হয়তো শুরু করা যাবে। তো আমি মনে করি এই ধরনের সিচুয়েশনে একটা আমাদের আশা ছিল এটা সব গণতান্ত্রিক প্রগতিশীল দল মিলে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করবে। বাংলাদেশের বাস্তবতা এখন আর সেটা নাই, যেহেতু দুভাগ, কারণ বিএনপি কখনোই জামাতকে ছাড়বে না যেটা বোঝা যাচ্ছে। তো সেই জায়গায় জাতীয় ঐক্যমত্য যখন হচ্ছে না, তারা কোনো না কোনোভাবে মাঠে থাকবে। তো সেই জায়গায় আওয়ামী লীগ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার জন্য এই সময়ে সেটা প্রস্তুত কিনা আমার যথেষ্ট সন্দেহ। ওই জায়গায় আরও কিছু প্রশ্ন চলে আসে, আপনার কাছে থাকলেও পরে শুনবো। সেই প্রশ্ন হচ্ছে যে যেমন জামায়াতের তো তাহলে ওইরকম একটা প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই, যখন এই আলোচনা জামায়াত নিষিদ্ধ হতে পারে, হবে, প্রক্রিয়া শুরু হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হলো, বড় বড় নেতা সবারই বিচার হলো, তারা বিকল্প ভেবে রেখেছে এবং কোন প্রক্রিয়ায় ভেবে রেখেছে, সেইখান থেকে সরকারের যে উদ্দেশ্যে আসলে এটা করা সেটা আসলে সফল হবে কিনা। এবং বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বললেন সবশেষ, যে এটি আলোচনাটা অন্যদিকে নেয়ার জন্য এখন এই সময়টা তড়িঘড়ি করে, সেটা সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনবো। ব্যারিস্টার জর্জ, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আইনগত দিকটা যদি আরেকটু আমাদেরকে খোলাসা করেন, যে দল হিসেবে জামায়াতের বিচার এবং শাস্তি, সেটা যখন ওই বিষয়টা সামনে আসলো তখন সম্ভবত আলোচনাটা থমকে গেল, এবং হয় 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 বলে গত 12 বছর ধরে আবার এই সময় এসে কেন এটা নিয়ে আলোচনা? আইনগত দিক নিয়ে আলোচনার যে বিষয়গুলো, সেটা তো পিন্টু ভাই পূর্বাপর ব্যাক অ্যান্ড ফোর্থ কথা বললেন। আইনমন্ত্রীও কথা বলেছেন যে কোন আইনের ভিত্তিতে কিভাবে এটা করা হবে, আমরা এটা এখনই ডিসক্লোজ করছি না, এটা করার পরে তারপরে সবাই জানতে পারবে। তো এটা ওই পর্যন্তই থাক। আইনের অনেক ব্যাখ্যা বিভিন্ন সময়, কেননা একটা বিষয়ের আইনি ব্যাখ্যা আমি একরকম দেব, আইনমন্ত্রী একরকম দেবেন, কিংবা অন্যান্য যারা আছেন তারা একরকম দেবে। সেইটা না করার চাইতে যখন সরকারিভাবে নির্বাহী আদেশে এটা বাতিল হবে, তখনই আমরা বুঝতে পারবো আসলে কোন প্রক্রিয়ার ভিতরে নির্বাহী আদেশ এটা বাতিল হতে যাচ্ছে। এখন এইটার কতটা যুক্তিসঙ্গত কিংবা তখন কেন করা হলো না, এই প্রশ্নটা অবশ্যই একটা অনেক বড় রকমের প্রশ্ন। তবে জামাত ইসলাম বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধই ছিল। জি, সামাজিকভাবে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল, সেটা 90-এর আগে। এটা 72-73 সালে জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ও এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধই করা ছিল। আচ্ছা, এদের রাজনৈতিক কোনো অধিকার বাংলাদেশে ছিল না। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো রাষ্ট্রেই যেই ব্যক্তিগণ নিজের দেশের সাথে প্রতারণা করবে, নিজের দেশের বিরোধিতা করবে, তাদেরকে ওই দেশে রাজনীতি করার সুযোগ সুবিধা পৃথিবীর কোনো দেশই দেয় না। আমেরিকার আপনার কি বলে স্বাধীনতার ডিক্লারেশন যে মানবে না, তাকে কি আমেরিকা সেই দেশে রাখবে? না। ব্রিটেনের রানীকে অস্বীকার করে কেউ ব্রিটেনে থাকতে পারবে না। অথচ এই দেশের জন্মকে অস্বীকার করা, জন্মের সাথে বিরোধিতা করা ব্যক্তিগণ কিন্তু এদেশে আছে, এবং তারা এদেশে রাজনীতি করছে, তারা রাজনৈতিক দল করে নির্বাচনে পর্যন্ত আসে। এর চাইতে বড় গণতান্ত্রিক উদাহরণ পৃথিবীর অন্য কোনো দেশে হতে পারে না। একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, পরবর্তীতে জিয়াউর রহমান যাদেরকে রাজনীতি করার অধিকার দিলেন, তারা পরবর্তীতে দেশের রাজনীতির সাথে মিশে গেলেন। মিশে যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের যে চরিত্র, আপনি যদি আমাদের পৃথিবীর অন্যান্য জায়গা বাদ দেন, শুধু আমাদের উপমহাদেশের যে দেশগুলো আছে যেখানে ধর্মকে অবলম্বন করা রাজনৈতিক দলগুলো বিদ্যমান, তারা সেই সমস্ত দেশে কি পরিস্থিতিতে রাজনীতি করে এবং সেই সমস্ত দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উত্তেজনা, হতাহত, খুনোখুনি প্রতিনিয়ত আপনার তাদের এই ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো করে আসে। এবং ঠিক এই কারণে আমি একটু বলতে চাই, এই কারণে এগুলো কথাগুলো আসা উচিত। একদম আপনার পাকিস্তানের রাষ্ট্রের যাত্রার শুরুতে 1953-তে একটা বিরাট দাঙ্গা হয়েছিল। জন্মের শুরুতেই প্রায় 50,000 আহমেদিয়া সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল। তখন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ মুনিরকে দিয়ে একটা তদন্ত কমিশন করা হয়। সেই তদন্ত কমিশন পাকিস্তানের সমস্ত মুসলিম পণ্ডিতদের প্রধানদের নিয়ে, গ্রুপ প্রধানদের নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন
এবং মুনিরের রিপোর্টে উনি লিখেছেন যে এদের সবার সাথে আলোচনা করে কেউ একমত হতে পারেনি যে কে মুসলমান না। অতএব এই ধর্মকে অবলম্বন করা রাজনীতির দলগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করে, ঠিক সেই কারণেই ধর্মের পবিত্রতা রক্ষার জন্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে একটা অন্যতম স্তম্ভ হিসেবে ইনক্লুড করেন। না, সেই জায়গাতে অন্য অন্য ধর্মের বিষয়ে আমাদের তো আরো রাজনৈতিক দল আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল। ধর্মভিত্তিক, ধর্মকে অবলম্বন করে রাজনীতি করা এই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক জামাত ইসলাম, এবং তাদেরকে সহ অন্যান্য যারা আছে প্রত্যেকের নিষিদ্ধ করা হয় ধর্মনিরপেক্ষতা আপনার সংবিধানে ইনক্লুড করার পরে। আমি বলছি এই কারণে, তারপরে 1975-এ বঙ্গবন্ধু সহ তার পরিবারকে অ্যাসোসিয়েশনের পরে যখন জিয়াউর রহমান সামরিক আদেশ বলে অন্যান্য অনেক কিছুর সাথে সংবিধানের ধর্মনিরপেক্ষতা মুছে দিলেন, দ্য প্রবলেম বিগেন্স ফ্রম দেয়ার। ওইখান থেকে এই সমস্ত কিছু শুরু হলো। এখন আপনি কি অস্বীকার করতে পারবেন যে 2016 সালে যখন হলি আর্টিজানে সন্ত্রাসীরা, জঙ্গিরা হামলা করলো, তারা সবাই জামাত ইসলাম কিংবা হিজবুত তাহরির কিংবা বিভিন্ন নাম দিয়ে প্রকাশিত হয়ে হামলা করলো, তো তাদেরকে ব্যান্ড করা এবং এই জামাত ইসলামী বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যেইভাবে আপনার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মতো মানুষকে হত্যা করা, খুন করার কর্মকাণ্ড চালিয়ে আসছে, সেটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। এখন সময় এসেছে, সময়ের দাবি, অনেক আগে এটা করা উচিত ছিল, আজকে এটা করা হচ্ছে। তবে এইটা করার পরে কনসিকুয়েন্সেসগুলো কি হবে, দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল, এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। এবং সেটা এই সময়ে এসে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আনপ্রেডিক্টেবল, কেননা এটা এখন নিষিদ্ধ করার পরে এর প্রভাব কি মাত্রায় হতে পারে, কি স্কেলে এই প্রভাবটা বিভিন্ন স্তরে সমাজে ছড়িয়ে পড়তে পারে, এবং নিষিদ্ধ করার পরে বাকি কর্মকাণ্ডগুলো কিভাবে করা যেতে পারে, এটা এখনো ঠিক পরিষ্কার না, আনপ্রেডিক্টেবল। আমাদেরকে ওই জায়গায় থাকতে হবে। তবে একটা জিনিস পরিষ্কার, যে এই বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তারা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি তাদের কাছে আহ্বান জানাবো যে অন্তত এই প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা যেন অন্তত একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রেখে তারা রাজনীতি করে। আর একটা বিষয় আমরা আসবো, আরেকটা বিষয়, আমাদের একটা ছোট বিরতির সময় হয়ে গেছে দর্শক, আমরা এই আলোচনায় আবার ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। আমরা আলোচনা করছিলাম সাম্প্রতিক ইস্যু নিয়ে। প্রথমে জামায়াত ইস্যু নিয়ে কথা বললাম। জামায়াত ইস্যুতে ছোট্ট পিন্টু ভাইয়ের একটা মতামত নিতে চেয়েছিলাম যে এই সময়ে কেন এসে এই টপিকটা আবার আসলো। সেটা মির্জা ফখরুল যেমন বলেছেন যে আলোচনা ভিন্ন দিকে, দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য। দেখেন, এই অভিযোগটা করতেই পারে যে এই অভিযোগ আবার যদি আরও 2 বছর পরেও করতেন, আবার একটা অভিযোগ করা যেত এই সময়ে কেন, বা আরও 3 বছর আগেও যদি করতেন এই বলা যেত এই সময় কেন। যখনই যা করবেন এই ধরনের অভিযোগের একটা সুযোগ থাকে, যদি আপনি যথাসময়ে না করেন। যথাসময়টা ছিল যখন জামাত যুদ্ধাপরাধী দল হিসাবে কোর্ট জাজমেন্ট দিল, জি, তখন যদি করতেন এই প্রশ্নের সুযোগ উঠত না। এখন যেহেতু একটা ক্রাইসিসে আছে, আর যেহেতু সরকার বলছে যে এই শিক্ষার্থীদের সামনে রেখে জামাতে তাণ্ডব করেছে, এখন একটা সুযোগ আসছে তার এটাকে কাজে লাগানোর, সেইটা আমার মনে হয় সেটা ওই সময়টা তাই বেছে নিয়েছে। তবে আপনি যেটা বলছেন যে ডাইভার্ট করা তো সহজ জিনিস না, কারণ এখনকার যুগ তো আপনি সব তো সবার সামনে ঘটে, প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন। আপনি দেখেন নাই গোলাগুলি হচ্ছে কিন্তু সবাই মোবাইল নিয়ে বসে আছে, হ্যাঁ, ঢিল মারছে এক হাতে, আরেক হাতে মোবাইল, তাই না? আবার ঢিল খেয়ে পালাচ্ছে বা সরে যাচ্ছে, সেটাও মোবাইল দিয়ে। তার মানে আপনার চাইলেই যে আপনি বিষয়টাকে ডাইভার্ট করে ফেলতে পারবেন তা না। তো ওইটা আমি আরেকটা বিষয় এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, যে সরকার যে এই সিদ্ধান্তটা নিচ্ছে যে নির্বাহী আদেশে, এই নির্বাহী আদেশে জামাত নিষিদ্ধ হওয়া, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। জামাতে যে যুদ্ধাপরাধীর দল, এটা নিয়ে তো ডিবেট করার কোনো সুযোগ নাই, এটা মানে চূড়ান্ত ঐতিহাসিক সত্য। তো সেই দলটাকে যদি আপনি নিষিদ্ধ করতে যান, তাহলে এটা সাময়িক হলো, মানে আমি যে কয়দিন ক্ষমতায় আছি সেই কয়দিন নিষিদ্ধ থাকবে। পরে আরেকজন জামাতের মিত্র শক্তি যখন আসবে, সাপোজ বিএনপি যদি ক্ষমতায় আসে, যারা জাতীয় ঐক্যমতের জন্য তার তো পার্টনার, তো সে তো নির্বাহী আদেশ বাতিল করে দিবে।
এই নির্বাহী আদেশ তো একটা প্রজ্ঞাপন জারি করে এটা আইনের মধ্য দিয়েই আপনার একটা গ্যাজেট করতে হবে, গ্যাজেট করে বলবে। তো এই আবার তারা ওই ওই যেই আইন ফলো করে গ্যাজেট করছে, আবার ওই আইন অনুযায়ী এটাকে উইথড্র করেও নিতে পারে। পার্লামেন্টে আইন করে বন্ধ করা, পার্লামেন্টে আইন করে আইনও বাতিল করতে পারে। এই দেশে তো আইনও বাতিল করতে পারে। আপনি 2/3 মেজরিটি আছে, আপনি সংবিধানেও ঢুকাই দিতে পারেন। এত সহজে সংবিধান সংশোধন করার সুযোগ সবসময় নাও পাইতে পারে, অন্তত এটা থাকতে পারে। আমি বলছি যে এটা আরও চিন্তা ভাবনার জায়গা আছে, আপনি কিভাবে করবেন এটা হুট করে না করে। আমার এটা হলো পার্মানেন্টলি বা একটা মামলাও, এটা তো কোর্টেও ওই যে আপনাদের রিপোর্টে দেখলাম তদন্ত রিপোর্ট দিয়েছে 10 বছর আগে, তো সেই মামলাটা শেষ করেন। সেই মামলা তদন্ত রিপোর্ট দিয়েছে, মামলাটা শুরু করলেই হয়। তদন্ত রিপোর্টটা সাবমিট করে কোর্টের একটা অর্ডার আসলে, তত্ত্বাবধায়ক সরকারের অর্ডারটা আপনি চাইলে বাতিল করে দিতে পারতেছেন না। সুযোগ ছিল, সেটা আমি তড়িঘড়ি করে না করে আমি এটা বলছি যে জামাতের মতো দলকে যদি নিষিদ্ধ করতে চান পার্মানেন্টলি, এবং সঙ্গে আমার আরো একটা বাড়তি দাবি থাকবে, বাংলাদেশের জন্য কোনো মৌলবাদের রাজনীতির সুযোগ না থাকে। শুধু জামাত না, ধর্মভিত্তিক, ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করবে, এই সুযোগটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, আর অন্য আরেকটা টপিক ছিল আমাদেরকে, যেই গণগ্রেপ্তার চলছে একরকমের, 10,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমরা বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই ব্যানারে কিছু মানুষের বক্তব্য দেখলাম আমরা, সেখানে তারা পরিষ্কার করে বলেছে যে ব্লক রেড করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, হেলিকপ্টারে আলো ফেলে মাইকিং করে গ্রেফতার করা হচ্ছে তরুণদেরকে। এই বিষয়টা আজকে আবার ওবায়দুল কাদের সাহেব এই বিষয় নিয়ে কথা বলেছেন যে বেশি মানুষ ধরে নিয়ে আসা মানে যে আপনি যদি নিরীহ বা নিরপরাধ মানুষকে নিয়ে আসেন তার মানে আপনাকে ক্রেডিট দেওয়া হবে, সেটা বলার কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে যে আপনি বেশি বেশি মানুষ ধরে নিয়ে আসলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছেন তিনি, বেশি মানুষ ধরে নিয়ে আসলেন এবং আপনি ভালো হয়ে গেলেন বা আপনার প্রমোশন হবে অথবা আপনাকে ভালো হিসেবে বিবেচনা করা হবে, সেই বিবেচনা করার সুযোগ নাই। তার মানে সেই পর্যন্ত মেসেজটা গেছে যে নিরপরাধ মানুষদেরকেও হয়রানি করা হচ্ছে। ব্যারিস্টার জর্জ, দেখেন, আমি এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি একটু কথা বলি। দেখেন, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্টসদের কিছু ডিমান্ড। তারা বাংলাদেশের সরকারি চাকরিতে যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার একটা লজিক্যাল রিফর্মের কিছু দাবি ছিল, সেই ডিমান্ডটাকে আন্দোলনের পথে নিয়ে যাওয়া হলো এবং যেই মেহেমটা ক্রিয়েট হলো সারা দেশে, এবং অফকোর্স এর ভিতরে তো কিছু জেনারেল ডিসকন্টেন্ট থাকতেই পারে, সেইটার উপরে ভিত্তি করে যখন আপনি একটা ভায়োলেন্স ইনস্টিগেট করেন, সেই ভায়োলেন্সটা যখন দেখা যায় যে নরসিংদীর কারাগার ভেঙে ফেলা হচ্ছে, যখন দেখা যায় যে বিটিভি দখল করে পুড়িয়ে ফেলে সেখানে 5-5.5 ঘন্টা 7 ঘন্টা দখলে রাখা হয়, যখন দেখা যায় যে সরকারের বিভিন্ন এই কর্মকাণ্ডগুলো তো ভালোই পরে, এই ভায়োলেন্সটা আমি আপনাকে বলি আস্তে আস্তে এই পর্যায়ে গ্রেফতারের ঘটনার কারণে একটু সংযুক্তির জন্য বলি। তো এইগুলো যখন একের পর এক ঘটে যাচ্ছে, অথচ যেইখানে ছাত্রদের এই দাবি দাওয়া নিয়ে আন্দোলনের মূল জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সেখানে কিন্তু কেউ আগুন দিয়ে পোড়ায়নি, কেউ সেখানে আক্রমণও করেনি। খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে ছাত্ররা এই জ্বালানো পোড়ানো সরকারি স্থাপনা ভাঙার সঙ্গে জড়িত নয়। তাদের ক্ষেত্রে আপনার দল বা আওয়ামী লীগের একটা বড় সমালোচনা হচ্ছে যে যেমন আপনাদের দলের সিনিয়র নেতারাই বলেছেন যে আন্দোলন বেহাত হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে, অন্যরা ঢুকে পড়েছে। সেই জায়গায় কেন আপনারা সেই পর্যায়ে যাইতে দিলেন না? দেখেন, আমি একটা বিষয় বলি, ঘটনার আকস্মিকতার আপনার একটা বিবেচনায় আনতে হবে। কেননা এই পরিস্থিতিতে যে আকস্মিকভাবে ঘটনাটা ঘটেছে, সেটা দেশের মানুষের কাছে আকস্মিকতা, কিন্তু যারা ঘটিয়েছে এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। সেই পরিকল্পনা মাফিক তারা খুবই দ্রুত এবং আকস্মিকভাবে 1-2 দিনের ভিতরে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। তো যার কারণে এইটা সামগ্রিকভাবে বুঝে তার উপরে পদক্ষেপ নেওয়া, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটু সময় লেগেছে যার জন্য। তারপরে এই যে আপনার গ্রেফতারের যে ঘটনাগুলো ঘটছে, কারণ খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি, এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নেই যে এখানে জামায়াত ইসলাম এবং বিএনপির তাদের যে পরিত্যক্ত রাজনৈতিক স্বার্থ, যে স্বার্থটা তারা এই গত 15 বছর বিভিন্নভাবে চরিতার্থ করতে পারে নাই, সেইটা ছাত্রদের ঘাড়ের উপরে উঠে চরিতার্থ করার জন্য একটা অপপ্রয়াস চালিয়েছে। এখন এইটা সেই জায়গা থেকে এখন সারা দেশে এই সমস্ত জঙ্গিরা কে কোথায় লুকিয়ে আছে, সেইটাকে আপনার
ইন্টেলিজেন্স হোক, যেভাবেই হোক ধরার জন্য বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে। কাউকে আপনার নিরাপরাধ, আমরা আবার বলেছি যে কোনো পারপিট্রেটার্স এক্সপোজড, যে সমস্ত পারপিট্রেটার্স এক্সপোজড হবে প্রত্যেককে অবশ্যই পানিশমেন্ট হবে উইদিন দ্য ল। আর যারা এর সাথে জড়িত না, যারা ইনোসেন্ট, আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত জায়গা থেকে আমরা বারবার বলছি তাদের কোনো হ্যারাসমেন্ট কিংবা ভয়ের কোনো কারণ নেই। না, ভয়ের কারণ নেই। আজকে আমি মানব জমিনের একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে একটা ছেলে কোর্টে 16 বছর বয়স, তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখি, তারপরে আবার আলোচনা করি। পল্লবী থানায় গ্রেপ্তার একমাত্র ভাই হৃদয় হোসেনকে জড়িয়ে অঝরে কান্না বোন জেনিফার আক্তার রিমার। বাসায় গৃহকর্মীর কাজ করেন বৃদ্ধা রোকসানা বেগম, কাঁদছেন ছেলের জন্য। আর ঢাকার বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী জকি তাহসিনের জন্য আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে কলেজ শিক্ষক বাবা মোজাম্মেল হক। এই মুহূর্তে তারা ঘর থেকে বের হবে, পরীক্ষার প্রস্তুতি নেবে, তাদের অনেক কাজকাম থাকতে পারে। কোচিংয়ে যে ভর্তি হওয়ার জন্য আসছে, কাগজপত্র তাকে দেখিয়েছে, তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এমন দৃশ্য এখন প্রতিদিনের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার পর থেকে গ্রেপ্তার করে হয়রানির অভিযোগ অনেকেরই। সার দোকান করে রনি মার্কেট, হে সার দোকান, হ্যাঁ হে দোকান 11:30 বাজে ঘরে গেছে, 11টা বাজে ঘরে যায়, ঢুকছে 2 পুলিশে ধরে লইছে। উনি দোকানদারি করতেছিল, তখন বাসানটেক থানার একদল অফিসার গিয়ে আমার ভাইয়াকে বলতেছে যে দোকান থেকে বের হতে। গতকালকে পল্টন থানা থেকে কিছু লোক গেছে, 3 জন লোক গিয়ে কোনো কারণ ছাড়াই, কোনো ক্লু ছাড়াই তাদেরকে, আমার ফ্রেন্ডকে ধরছে, সাথে আমার অফিসের ম্যানেজার, HR ম্যানেজার, তাকেও ধরে নিয়ে আসে। রাষ্ট্রপক্ষ বলছে কাউকেই বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে না। রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করার নেই কোনো বিধান। তদন্ত পরিপ্রেক্ষিতে এবং তথ্যপত্রের মাধ্যমে কিন্তু এই আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। রিমান্ডের বিধান তো আছে, রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে যে ঘটনা ঘটলো, যে কোনো ঘটনাই হোক, যে কোনো ঘটনা, না এটা মৌখিকভাবে, তাকে তো টর্চার করা হবে না, টর্চার করার তো কোনো নিয়মই নেই। এদিকে ডিএমপি বলছে এখন পর্যন্ত ঢাকায় হত্যা মামলা হয়েছে 53টি। কিছু মামলা পুলিশ করেছে, কিছু মামলা সাধারণ মানুষ করেছে। মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে, তদন্তে যেই দোষী হবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রেক্ষিতে গুলি ছোড়া হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে বলেও জানায় পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সিএমএম কোর্টে এখন একরকমের এই ধরনের দৃশ্য, যারা নিরীহ নিরপরাধ এই ধরনের মানুষই, যখন কোনো একটা ছেলের মা এবং খেটে খাওয়া মানুষই বেশিরভাগ দেখা যায়, একটা অংশ, আবার একটা অংশ আছে স্টুডেন্ট। এই জায়গায় কি নির্বিচার, মানে কিভাবে আপনি আলাদা করবেন যে আসলেই সে এর সাথে জড়িত ছিল, আসলেই সে তার বয়স 16 বছর? আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটির ভেতরে এটা আপনার বাছাই করা, বিচার করা, দ্যাটস এ রিয়েলি এ ট্রাবলসাম ওয়ার্ক। তারপরেও এটা করতে হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ড, আমরা এটাকে কোনোভাবেই ডিফেন্ড করি না। আমরা শুধু এটাই বলেছি যে এনিথিং অর এনিওয়ান হু ইজ ইনভলভ ইন দ্যাট শুড বি পানিশড। এখন সেইটা করার ক্ষেত্রে কখনো কখনো যদি ভ্রান্তিকর কিংবা তথ্য উপাত্তের কোনো গরমিলের কারণে যদি কোনো ইনোসেন্টকে কোনো সময় পুলিশ গ্রেফতার করে, সেই গ্রেফতার পরবর্তীতে যদি বোঝা যায় যে সে ইনোসেন্ট, অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে যে কেউ যদি প্রশাসন কিংবা পুলিশ কিংবা যারা আছেন এর সাথে জড়িত যদি মনে করেন যে আমারও ইনভলভমেন্টের ভিতরে থাকতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে সে লিবার্টি দেওয়া আছে আমাকেও গ্রেফতার করা। কিন্তু গ্রেফতার করার পর, জিজ্ঞাসাবাদের পর যখন বোঝা যাবে যে কে জড়িত কিংবা জড়িত না, তখন অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে সঠিক তদন্তের স্বার্থে সঠিকভাবে তদন্ত করে যারা কালপ্রিট, যারা পারপিটেটার্স, বাংলাদেশের মানুষ চায় যে তারা যেন পানিশড হয়। কোনো নিরীহ নিরপরাধ যারা সাথে যুক্ত না, তারা যেন কোনোভাবে হ্যারাসমেন্টের ভিতরে না যায়। আমরা দল হিসাবেও সেইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। পিন্টু ভাই, এই বিষয় নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া শুনবো। আদালতের বিষয়টা এখন যেভাবে দেখছেন, এবং প্রতি রাতে এই ধরনের অভিযান হচ্ছে, এবং গতকালকে 14 দলের যে বৈঠকটা হয়েছে সেখানে কিন্তু 14 দলের কোনো দলের নেতারা বলেছেন যে শিক্ষার্থীদের মূল দাবি কিন্তু সরকার পতন না, সো তাদেরকে আস্থায় আনতে হবে। সেই জায়গায় তারাও সুপারিশ করেছেন। সব মিলিয়ে যদি বলেন। না, সেটা তো সরকার ফেল করছে। শিক্ষার্থীদের দেখেন, সরকারের দাবি আর শিক্ষার্থীদের দাবি তো একই ছিল নাকি? জি, যে সরকারই তো বাতিল করছে, সরকারই আপিল করছে,
শিক্ষার্থীরাও বাতিলই চেয়েছে, পারে নাই কোথায় জানেন? সরকার ফেলটা করছিল বডি ল্যাঙ্গুয়েজে। সরকারের নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে মনে হয়েছে যে প্রতিপক্ষ। সরকারও বলছে এই প্রজ্ঞাপন আমি বাতিল করার জন্য আবেদন করছি আপিলেট ডিভিশনে, শিক্ষার্থীরাও বলছে যে এটা বাতিল করা হোক, এটা আমরা ওই কোটা চাই না, সরকারও কোটা চায় না। কিন্তু সরকার এটা বিশ্বাসই করাইতে পারলো না, বা ন্যারেটিভটা দাঁড় করাইতে পারলো না। কেন? সরকারের কোনো নেতার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে এরা শিক্ষার্থীদের প্রতিপক্ষ। যেই কারণে এখন এই কথাটা উঠছে, শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই। তো এখন এই আচরণে যদি আপনার এই যে গণগ্রেপ্তারের জন্য, এটা ধরেন, এটা আমি দেখেছি প্রধানমন্ত্রীও এটা চান না, ওনার 14 দলও এটা চায় না, আজকে ওবায়দুল কাদের সাহেবও বলছেন এটা চান না। হ্যাঁ, তাহলে হচ্ছে কেন? এই জায়গায় তাহলে আপনার হোম মিনিস্ট্রির উপর আপনার কন্ট্রোল নাই দলের, অথবা পুলিশের, হ্যাঁ আমরা জানি বাংলাদেশে পুলিশের এই নানান বিচ্যুতি বিভিন্ন সময় ঘটে, এই ধরনের সুযোগ এটা আমি আগেও দেখেছি। এই যে আওয়ামী লীগ একবার, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি প্রয়াত আব্দুল জলিল যখন এই যে ট্রাম্প কার্ডের একটা ঘোষণা দিয়েছিলেন না 2004-এর এপ্রিলের 30 তারিখ, এক রাতে 15,000 অ্যারেস্ট হয়েছে। এই কমলাপুরে এসে মানুষ নামছে, সদরঘাটে এসে মানুষ নামছে, সব ধরে জেলে পাঠাই দিচ্ছে। মানে এই যে আপনার এই প্র্যাকটিসটা, এরপরে দেখা যায় কিছু আপনার এই যে লেনদেন করে, পয়সা দিয়ে ছেড়ে দেয়, তারপরে কিছু তদবিরে ছাড়ে। এখন এই জায়গাটা, এই পুলিশের তো এই বিচ্যুতিটা আছে। তো এইটাকে আপনার রাজনৈতিক শক্তির এই জায়গায় হস্তক্ষেপ করতে হবে। তোমার যদি হ্যাঁ একটা দুটা ভুল হয়ে যেতে পারে, আপনি জাল ফেললেন, জাল ফেলে আপনি একটা বড় মাছ ধরতে গেলেন, ওখানে 2-4টা ছোট মাছ উঠে পড়তে পারে, দেখে বড় ওই ছোট মাছটাকে আপনি ছেড়ে দিলেন, বড় মাছটা নিয়ে নিলেন, এইটুকু পর্যন্ত মানা যায়, আপনি ধরে নিলাম, এরপরে আমি বাছাই করে দিলাম। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে 10,000 লোক গিয়ে তোর আগুন জ্বালায় নাই। এখন আমি একটা যদি ঢিল মারি, পুলিশের সঙ্গে আমার ছাত্রদের বিক্ষোভ, তারপরে না ওখানে নাশকতাকারীরা ঢুকেছে, ষড়যন্ত্রকারীরা ঢুকেছে, এই ঢিল মারার জন্য তো আপনি আমাকে ধরতে পারেন না। এটা আমার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আচ্ছা, হ্যাঁ, তো এই এখন যেটা হচ্ছে, এটা যদি স্পেসিফিক এখন তো প্রযুক্তির যুগ, মোবাইল কনভারসেশন, SMS লেনদেন, তারপরে সিসি ক্যামেরার ফুটেজ, এই দেখে যদি মনে হয় যে আগুন জ্বালাচ্ছে, ভাঙছে, আপনি তাকে ধরবেন না কেন? তার বয়স 10 হোক, বাচ্চা ছেলে হোক, জুভেনাইল কোর্টে বিচার হবে, কিন্তু আপনি তাকে রিমান্ডে আনতে পারেন না, আপনি তাকে প্রাপ্তবয়স্কদের সঙ্গে বিচার করতে পারেন না। এই জায়গাটা আমার মনে হয় যে এই মানে পুলিশের বা কারো মানে যথাযথ কর্তৃপক্ষের, যেহেতু এটা সেন্সিটিভ, আপনার ইয়াং ছেলে পেলে শিক্ষার্থী, এই জায়গাটা খুব সতর্কতার সঙ্গে কাজটা করা উচিত ছিল। সেই জায়গাটা আমি মনে করি যে যথাযথভাবে তারা করে নাই। আচ্ছা, নাগরিক সমাজ আজকে তারা 2-3টা প্রোগ্রাম করেছেন, এটা নিয়ে আমাদের একটা রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসতে চাই। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে 0 পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে প্রতিবাদী গানের মিছিল শুরু করে সামাজিক সাংস্কৃতিক কর্মীরা। প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে বের হওয়া মিছিলটির গন্তব্য ছিল পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক। কিছুদূর এগোতেই তাদের আটকে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে চলে উভয় পক্ষের ধস্তাধস্তি। এক পর্যায়ে রাজপথেই বসে পড়েন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা ও স্লোগানে দাবি জানান শিক্ষার্থী হত্যার বিচারের। মুক্তি চান গ্রেফতারকৃতদের। ঘোষণা দেয়া হয় নতুন কর্মসূচি। আমাদের চেতনার তাগিদে, আমাদের প্রাণের তাগিদে আমরা আজকে এখানে কাঁদতে এসেছি। আমাদের কান্না করারও কি সুযোগ নাই? ছাত্ররা অনেকভাবে গ্রেফতার হচ্ছে, ছাত্রদের বুকের ওপর গুলিও চলেছে। এই জায়গাগুলোকে এটা আমাদের দেশের মানুষের পক্ষে সহ্য করা কঠিন না, অসম্ভব, সহ্য করা অনুচিত। আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে ছাত্ররা শুধু একা নয়, এদেশের সমস্ত বুদ্ধিজীবী, প্রগতিশীল বুদ্ধিজীবীরা তাদের সাথে আছে। এর আগে সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা মানববন্ধন করার চেষ্টা করেন ঢাকা মেডিকেলের সামনে, সেখানেও দাঁড়াতে দেয়া হয়নি তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, প্রাণহানির ঘটনা পাশ কাটিয়ে নাশকতার মামলা সাজিয়ে সাধারণ ছাত্রদের গ্রেফতার ও হয়রানি করছে পুলিশ।
সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত 100 বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। ঘোষণা দেয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে যদি না ছাড়া হয় তাহলে রাজপথে নামবে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। পিন্টু ভাই, 6 সমন্বয়কদের এখানে আজকে এইটা একটা বিষয় ছিল, 6 সমন্বয়ক কেন ডিবি হেফাজতে? তারা কিসের নিরাপত্তা পাচ্ছে এখানে? তারা চেয়েছে কিনা? তাদেরকে কেন ছাড়া হচ্ছে না? যদি ছাড়া না হয়, তারা একটা আলটিমেটাম দিয়েছেন যে তারা মানববন্ধন থেকে শুরু করে আরো বড় কোনো বৃহত্তর কর্মসূচিতে যাবেন। এটা আপনি কিভাবে দেখেন পিন্টু ভাই? দেখেন, এটা দুইভাবেই দেখা যায়। তাদের ফ্যামিলি তো আবার বলছে যে এই নিরাপদে এখানে আছে। এখন চাপে পড়ে বলল নাকি আপনার স্বেচ্ছায় বলল, এটা বোঝা কঠিন। তবে 6 সমন্বয়ক আর সরকারি বা তাদের কারো কারো বিরুদ্ধে মামলা করলো না কেন, এটাও আমি বুঝি না। কারণ তাদের সরকারের গোয়েন্দাদের সঙ্গে যখন কথা বলি, তারা তো বলে তাদের কারো কারো কমিউনিকেশন পাওয়া গেছে ইনস্টিগেট করার, কিন্তু ধরতেছে না। ধরলে আবার এটা রিপারকেশন হবে বলে ধরছে না। আপনি এটা আমি নিজেও বিশ্বাস করি, 56 জন এই সমন্বয়কের মধ্যে সবাই আপনার এই সাধারণ নিরাপরাধ, তারা একদম একটা নিরীহ দাবি নিয়ে এসেছে, এটা ভাবার কারণ নাই। এদের মধ্যে কয়েকজন ভেরি মাচ পলিটিক্যাল এবং পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে ঢুকেছে, যেই কারণে বারবার দাবি শিফট করেছে। দাবি মানার পরেও আপনার সম্পূরক দাবিগুলিকে নিয়ে আবার বেশি করেছে। তবে কোনো অবস্থাতেই আমি এটার কোনো আইনি ব্যাখ্যা পাচ্ছি না ডিবি হেফাজতে তারা কিভাবে থাকে। এবং কালকে আদালতের একটা কমেন্ট আপনার মনে আছে? শোনেন, এটা এই মস্করার কথা, তো এটা আদালত বলার আগেও আমরাও বলেছি এটা এক ধরনের মস্করাই। কারণ মস্করা না তো এটা কি? আপনি প্রথমে যে ভুলটা করেছে, ভুল না, এটা আমার মনে হয় এটা নিয়ে আরও কথা বলা উচিত। 6 জন সমন্বয় হোক, 1 জন হোক, আমি যদি কিছু বলতে চাই কর্মসূচি নিয়ে, আমার প্রেস ক্লাব, ডিআরইউ, নানান জায়গা আছে। ডিবি অফিসে বসে আমার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে হবে কেন? যদি আমি এইটুকু মানলাম যে আমি এটা মন থেকেই দিলাম, মানে আমার ভিতর থেকেই আসছে, আমি এই কর্মসূচিটা প্রত্যাহার করব, আমাকে কেউ চাপ দেয় নাই, তারপরেও কি কেউ এটা বিশ্বাস করবে যখন আপনি ডিবি অফিসে বসে এটা প্রত্যাহার করে নেবেন? তো সেই ক্ষেত্রে আপনার কৌশলটাও তো ভুল। আমি যেটা বলতে চাচ্ছি, বুঝছেন, যে ধরেন যারা ঘোষণাটা দিল একদম সম্পূর্ণ স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, কোনো চাপ নাই যে না এটা আসলে মারামারি অন্য জায়গায় চলে যাচ্ছে, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আরেকজন নেমে পড়ছে, আমরা এখান থেকে কর্মসূচিটা অফ করে দেই, যেহেতু আমাদের দাবি পূরণ হয়ে গেছে। বা না হোক, আমাদের সম্পূরক দাবি তো হয়েছে, কিছু তো সম্পূরক দাবি যুক্ত হয়েছে, যে হত্যার তদন্ত বিচার, তাও আমি মানলাম যে আমি আপাতত থামি। তো আমি যখন এটা ডিবি অফিস থেকে দেব, তখনই তো প্রশ্নের মধ্যে পড়ে যাবে যে ডিবি অফিস থেকে কেন এই ঘোষণাটা আসলো? নিশ্চয়ই চাপে দিয়েছে। এই যে সন্দেহ করার সুযোগটাও কিন্তু ডিবি দিয়ে দিল। তা আমার মনে হয় যে এই জায়গাটায় ডিবিকে বা যারা এই বুদ্ধিটা দিয়েছে, অথবা বুদ্ধি না, এই তাদেরকে কন্ট্রোল করা কদ্দূর কি করবে না করবে, আমার মনে হয় এই জায়গায়ও ওই যে আমি বলি রাজনৈতিক শক্তির হস্তক্ষেপ লাগবে। সরকারের এই আমলাতন্ত্র বা মিনিস্ট্রি এই জায়গাটা ঠিকমতো ডিল করছে না। আচ্ছা, এটা আমরা জর্জ ভাইয়ের কাছে শুনি যে ডিবি অফিস থেকে এই ধরনের যখন ঘোষণা আসে, এটা বিশ্বাসযোগ্য যথেষ্ট হয় কিনা, এবং এটা একটা ভুল কিনা? না, এটা তো আপনার বিশ্বাসযোগ্য কিংবা অবিশ্বাস্য, এটা ঠিক এই দুইটার মাঝখানের ভেতরে রয়ে গেল। কেননা কেন তারা তাদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ নিরাপত্তার স্বার্থেই তাদেরকে সেখানে রাখা হচ্ছে, অথবা কি কারণে তারা ওইখানে যে এটা দিল, এটা আসলে তারা যতক্ষণ না বের হয়ে আসছে ততক্ষণ আমরা ঠিক বুঝতে পারবো না। তবে অবশ্যই এটা কখনো কখনো বিশ্বাসযোগ্য, কখনো কখনো অবিশ্বাস্য, যেটা সবার মাঝে যে ধরনের অবস্থান সেই রকমই আছে। আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি আদার কমেন্ট অ্যাবাউট ইট।
কারণ এটা না, আপনি যেহেতু আবার আইনের মানুষ, না এটা তারা যেভাবে আটককৃত অবস্থায় অথবা অবরুদ্ধ অবস্থায় অথবা নিরাপত্তা হেফাজতে, নিরাপত্তা হেফাজত বলতে আইনে কোনো টার্ম বা কোনো সুযোগ আছে কিনা? এখন অন্য আরেক পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা পুলিশের কাছে নিজেদের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিল বা নিরাপত্তার কথা বলেছিল, তখন পুলিশ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে নিয়ে গেছে, এইরকম একটা ব্যাখ্যা আমি শুনেছি। এখন কেউ যদি স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিজেকে নিরাপদ রাখার জন্য থানার ভেতরে যে আশ্রয় নেয়, সে অধিকার তো তার আছে। এখন সেইভাবে যদি তারা মনে করে যে সেইভাবে কি তারা গেছে ওইখানে, আই ডোন্ট নো, সেটা আপনি কেউই জানি না। সেই জন্যই বলছি এটা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানেই রয়ে গেছে। কেউই আমরা সঠিকভাবে জানি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এটা আপনার তারা যদি নিজেরা বেরিয়ে আসে অথবা তাদের পরিবারের কাছে কোনোভাবে তারা তথ্য দেয়, আমরা সম্পূর্ণভাবে এখন একটা ভাবনার জগৎ থেকে বলছি যে হ্যাঁ, তারা তাদেরকে জোর করে সেখানে নিয়ে যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়াতে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, যদি তাও হয়ে থাকে তাহলে অবশ্যই সেইটাও সাময়িক, কেন তারা তো আজ এবং কালকে ডিবি অফিস থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে যদি জাতিকে বলে যে তারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে কমেন্ট করতে বাধ্য হয়েছে, এইগুলো স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে, তখন সেটা জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা আরও পরিষ্কারভাবে বলতে পারবো যে পুলিশের এই কর্মকাণ্ড যেগুলো করেছে সেইগুলো বেআইনিভাবে করেছে এবং যারা করেছে অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। জি, আর একটা বিষয় যেটা বললাম যে গণগ্রেফতারের বিষয়টা যে প্রক্রিয়ায় হচ্ছে এবং যেভাবে মানুষ আতঙ্কিত, যার ইয়াং ছেলে পেলে বাসায় আছে, তো এই প্রক্রিয়াটাও কি মানে ঠিকভাবে চলছে নাকি এখানেও কোনো? দেখেন না, আমি তো এর আগে আমি বলেছি আপনাদের যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে আপনার এইগুলো খুবই সবার পক্ষে একটা ট্রাবলসাম ওয়ার্ক। এখন এইটা আপনার বাছাই করে একদম ঠিক সেই মানে মূল জায়গায় মেইন লোকটাকে ধরা, এইটা একটু খুবই কষ্টসাধ্য বিষয়। কেননা এর সাথে সারা দেশে অনেক আপনার এই জঙ্গিবাদী সংস্থার সাথে জড়িত ব্যক্তিবর্গ জড়িত হয় সারা বাংলাদেশে। তো সমস্ত বাংলাদেশ থেকে যখন আপনি তাদেরকে ধরতে যাবেন, তারা কোথায় লুকিয়ে আছে, কোথায় পালিয়ে আছে, তাদের সহযোগী কারা পালাতে সাহায্য করেছে, কাদের কাছ থেকে তাদের ইনফরমেশনটা পাওয়া যেতে পারে, এই সমস্ত নানান বিষয় আসলে জড়িত থাকে। তখন আপনি এমন কাউকে হয়তো ধরেছেন যে কিনা তাদেরকে এই সমস্ত ঘটনা ঘটাতে সাহায্য করেছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, অতএব তার সহযোগীর কাছে তার তথ্যটা পাওয়া যেতে পারে। এই সমস্ত নানান কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। আমি এগুলোকে ডিফেন্ড করছি না, আমি শুধু একটা কথা বলতে চাই যে যারা পারপিটেটর এই ঘটনার সাথে যুক্ত এবং যেটা এক্সপোজ হবে, তাদেরকে অবশ্যই পানিশমেন্ট হতে হবে উইদিন দ্য ল। এবং যারা নিরপরাধ ইনোসেন্ট, যদি ভুলক্রমে তাদেরকে কোনোভাবে ধরা হয়ে থাকে, তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে। আচ্ছা পিন্টু ভাই, এখন পর্যন্ত ছোট করে, আমাদের হাতে সময় একদম শেষের দিকে, ছোট করে যদি বলেন যে এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে আমরা যে নিহতর যে তালিকাটা পেলাম, সেই তালিকাটা নিয়ে আপনার কোনো কনফিউশন আছে কিনা? না, একটা কনফিউশনের বিষয় না। এখানে হয়েছে কি, আমি বলি, আমি নিজেও এটার তালিকা করার চেষ্টা করেছি। আমার তালিকার সঙ্গে তাদের তালিকার একটু গরমিল আছে। সরকারের এই দিক দিয়ে আবার যুক্তি আছে, আমার যুক্তিটা অন্যরকম। আমি বলি আপনাকে যে আমরা যে সংখ্যাটা পেয়েছি, সরকার সেই সংখ্যাটা পাবে না সরকারিভাবে। কেন পাবে না? ধরেন এই সরকার হিসাবে তো এখন পর্যন্ত 150, জি, আমাদের সংখ্যাটা আরও বেশি। তো সরকার হিসাব করবে হলো যেটা তালিকাভুক্ত হয়েছে, মারা গেছে, হসপিটাল রেকর্ড আছে, পুলিশের রেকর্ড আছে, সরকার সেই হিসাবটা দিবে। এর বাইরে কিন্তু সরকারের যাওয়ার সুযোগ নেই, সরকার যন্ত্র যেভাবে চলে। আমরা যারা বেসরকারিভাবে কাজ করি, আমাদের বাইরে যাওয়ার একটা সুযোগ আছে, হলো সেটা হলো ধরেন এই ধরনের সিচুয়েশনে একদিনে ধরেন 20 জন মারা গেল। 20 জনের মধ্যে কেউ ট্রাক ড্রাইভার, কেউ আপনার টেইলার, যেটা দেখলাম আমরা এখানে, কেউ শ্রমিক, কেউ রাজমিস্ত্রি। হ্যাঁ, এই মানুষগুলো আবার কোনো কোনো জায়গায় ছোট শিক্ষার্থী, 15, 16, 17 বছরের বাচ্চা। এখন ফার্দার পুলিশি ঝামেলা অ্যাভয়েড করার জন্য সে করেছে কি, ওই হসপিটাল থেকে বা পুলিশের কাছ থেকে মুসলেকা দিয়ে লাশ নিয়ে নিয়েছে। সেখানে আর রেকর্ড নাই। সেই রেকর্ডটা যেহেতু নাই, তো সরকারের হিসাবে সেখানে কমে। আর সেটা রেকর্ডটা নাই, আবার ওই মানুষটাও যে নাই, তার বাবার সঙ্গে যখন কথা বলে আমাকে বলে যে হ্যাঁ আমার ছেলেটা মারা গেছে বা আমার ভাইটা মারা গেছে। তো এই কারণে এই তালিকার সংবাদ মাধ্যমের তাহলে এই তালিকাটা তারা তো আসলে করতে পারবে না, রিকগনাইজ করতে পারবে কারা? সরকার না, সরকার তো এখন ক্লেম করতে হবে, তো তালিকা যারা আরো মারা গেছে এরা তো ক্লেমও করতেছে না সরকারিভাবে। এই কারণে সরকার তার যন্ত্র দিয়ে যেই তথ্য পাচ্ছে সেই তথ্যটাই দিচ্ছে। কিন্তু
এই আমাদের যেহেতু তথ্য আমরাও যেটা দিই এটা তো প্রমাণ সহই দেই, কারণ ওই বাড়িতে তো ওই মানুষটা নাই। সো এই জায়গায় শোনেন, এই সংখ্যাটা নিয়ে এবার বেশি কথা বলা ঠিক না। কেন জানেন? 150 মানুষের মৃত্যু আর 250 বা 210-12 জনের মৃত্যু, এই সংখ্যা নিয়ে যখন ডিবেট করবেন তখন ওই 150 মানুষের ওইটার মনে হবে আন্ডারমাইন করা হচ্ছে। তো সংখ্যাটা অনেক বেশি, 150 হলেও বেশি, 200 হলেও বেশি। সো আমার মনে হয় সংখ্যাটা ডিবেট না করে এটা এখন এই মানুষগুলিকে আমরা ফেরত পাবো না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের আলাদা আলাদা করে সুনির্দিষ্ট তদন্ত করা, যেখানে পুলিশ গুলি করার প্রয়োজন ছিল কি ছিল না, পুলিশের তো গুলি করার রাইট আছে, আইন কানুন বিধান তাকে দিয়েছে, কিন্তু কোন পরিস্থিতিতে কিভাবে গুলি করতে হবে সেইটা বলা আছে, কতটুকু বল প্রয়োগ করবে সেই বলাও আছে। সেই অনুযায়ী পুলিশ অ্যাক্ট করলো কিনা এইটাও তদন্ত করতে হবে। পাশাপাশি এই যে প্রাইম মিনিস্টার অলরেডি আপনার নিহতদের অনেক পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে, এটা কন্টিনিউ করতে হবে। আরও যারা আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব নিয়েছে দেখলাম, এটা ভালো উদ্যোগ, কিন্তু এটার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে টোটাল। সেটা সম্ভবত পাওয়া যাবে, সময় সাপেক্ষ আর কি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আজকের আলোচনা আপনারা হয়তো শুনছিলেন, এই আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে, বাকি বিবেচনা আপনাদের হাতে।